হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো তোমরা যারা 2026 সালে মাধ্যমিকের পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভলিউম 1-এর বাংলা বিষয়ে মডেল সেট 1 নম্বর যে সেটটি আছে আজকে সেটি আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমেই আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এর 1 ছোট মাসির বিয়ে হয়ে গেল যেমন ভাবে। উত্তরটি হবে অপশন গ দাগ, দেদার ঘটাপাটা করে। 1-এর 2 দাগ অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি অপশন এ দাগ অন্নদাশঙ্কর রায়। 1-এর 3 দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায়। উত্তরটি হবে অপশন ঘ দাগ বিভৎস কাদার পিণ্ড। এরপরে আছে 1-এর 4 তোমার মরতে ভয় কি। নিম্নরেখ পদটি কোন কারক? উত্তরটি হবে অপাদান কারক। এবার চলে যাই 2 দাগে, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। 2-এর 1 মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন মেশো কি বলেন। উত্তরটি হবে মেশো মৃদু হেসে বলেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। পরের প্রশ্ন, ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? উত্তরটি হবে শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি বলেছেন শিশুর সব সর্বত্র ছড়িয়ে রয়েছে। এখানে সব মানে হচ্ছে শিশুর মৃতদেহের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে, কি সংগ্রহ করছিল? উত্তরটি হবে নিভৃত অবকাশে আফ্রিকা দুর্গমের রহস্য সংগ্রহ করছিল। 2-এর 4 বাংলায় একটা কথা চালু ছিল, প্রবাদটি কি? উত্তরটি হবে বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 2-এর 5 পৃথিবী হয়তো বেঁচে আছে, রেখাঙ্কিত পদটির কারক নির্ণয় করো। পৃথিবীর নিচে দাগ আছে, তোমরা জানো স্থান কাল পাত্র যাই বোঝানো হোক না কেন অধিকরণ কারক হয়, তাই উত্তরটি হবে অধিকরণ কারক। 2-এর 6 কালান্তকরণের উদাহরণ দাও। উত্তরটি হবে এক মুহূর্তে লিখে দিল, এটি হলো কালান্তকরণের উদাহরণ। এবার চলে যাই 3 দাগে, কম বেশি 60টি শব্দের উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে, অর্থাৎ এখানে 2টি প্রশ্ন আছে 6 নম্বর। প্রথম প্রশ্ন, লেখকদের সম্পর্কে তপনের কি ধারণা ছিল, এরই সাথে কিভাবে সেই ধারণা পাল্টে গেল? উদ্ধৃত অংশটি প্রখ্যাত সাহিত্যিক আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু ছোট গল্পটি থেকে সংগৃহীত হয়েছে। এই গল্পের প্রধান চরিত্র এক আবেগদৃপ্ত বালক তপন। লেখক সম্পর্কে তার কৈশোর মনে ছিল এক অলীক কল্পনার জগৎ। তার প্রাথমিক ধারণা ছিল লেখকরা অনন্য সাধারণ ভিন্ন প্রকৃতির। এরপরে তার ধারণা কিভাবে পাল্টে গেল দেখো। যে লেখকদের সম্পর্কে তপনের এমন একটা ধারণা, সেই রকম একজন লেখকের সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হলে তপন বিস্ময়ে অভিভূত হয়ে যায়। প্রাথমিক বাহুলতা কেটে গেলে সে দেখে নতুন মেশোর মধ্যে কোনো উল্টো পাল্টা নেই, অন্য রকম নেই, একেবারে নিছক মানুষ। সে যে মানুষ তার বাবা, ছোট মামা বা মেঝো কাকুর মতোই স্বাভাবিকভাবে দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে অতিরিক্ত খাবার দেখে বিস্মিত হয়ে পাত থেকে অনেক কিছুই কমিয়ে দেন, স্নানের সময় স্নান করেন, ঘুমের সময় ঘুমোন, খবরের কাগজের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে প্রবল তর্ক করেন, সিনেমা দেখেন, বেড়াতে বেরোন সেজেগুজে।
এই সমস্ত দৃশ্য দেখেই তার ধারণা পাল্টে গিয়েছিল। এবার দেখো 3-2 দাগে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায়, তাদের বলতে কাদের বোঝানো হয়েছে, আর পাড়ার কোন চিত্রকবি তুলে ধরেছেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতা থেকে নেওয়া উদ্ধৃতাংশে পাশ্চাত্যের তথাকথিত সভ্য সাম্রাজ্যবাদী দেশগুলোর পাড়ার কথাই বলা হয়েছে। এরপরে দেখো কোন চিত্র তুলে ধরেছেন? আফ্রিকার কৃষ্ণাঙ্গ জনজাতি যখন ইউরোপের সুসভ্য জাতির পায়ের তলায় পিষ্ট হচ্ছিল, তখন ভূমধ্যসাগরের অন্য পারে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছিল। মন্দিরে মন্দিরে সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার আরাধনা চলছিল, পুজোর ঘণ্টা বাজছিল, শিশুরা মায়ের কোলে নিশ্চিন্তে খেলা করছিল। পাশ্চাত্যের রোমান্টিক কবির লেখনীতে সুন্দরের জয়গান বেজে উঠেছিল। অর্থাৎ ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলির বর্বরতা ও নৃশংসতার আফ্রিকার মানবজাতি যখন অসহায়ভাবে পীড়িত, তখন তাদের নিজের দেশে তার কোনো প্রভাব পড়েনি। মানবতার অপমানে তারা শুধুমাত্র বিচলিত হয়নি সেদিন। 4 দাগে দেখো 4-1 জ্ঞানচক্ষু কথাটির অর্থ কী? আর তপনের জ্ঞানচক্ষু কি সত্যিই উন্মোচিত হয়েছিল তা গল্পানুসারে বিবৃত করো। জ্ঞানচক্ষু কথাটির অর্থ হলো জ্ঞানের উন্মেষ। লেখক সম্পর্কে ধারণা। তপনের নিজস্ব ভাবনায় লেখকরা ছিল অন্য জগতের মানুষ, কিন্তু তার লেখক ছোট মেশোকে দেখে এবং তার আচার ব্যবহার পর্যবেক্ষণ করে তপন বোঝে লেখকরা সাধারণ মানুষের মতোই। সেই মুহূর্তেই তার জ্ঞানচক্ষু খুলে যায়, যদিও তপনের জ্ঞানচক্ষু প্রকৃতপক্ষে আরও অনেক পরে খুলেছিল। ছোট মাসির ভূমিকা দেখো এবার। তপনের সারা দুপুর ধরে লেখা গল্পটা তার ছোট মাসি একরকম জোর করেই তার মেশোকে দেখায়। ছোট মেশো সেই লেখার প্রশংসাও করেন, কিন্তু পাশাপাশি কথা বলেন যে গল্পটার একটু সংশোধনের দরকার। এবার ছোট মেশোর বক্তব্য দেখো। ছোট মেশো সেই লেখা ছাপানোর ব্যবস্থাও করে দেবেন বলে কথা দেন, তখন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে ছাপার অক্ষরে নিজের লেখা দেখবে বলে। সন্ধ্যাতারা পত্রিকায় সত্যিই তার লেখা একসময় প্রকাশিত হয়। ছাপার অক্ষরে নিজের নাম দেখে তপন এক অদ্ভুত আনন্দ অনুভব করে, নিজস্বতা খুঁজে না পাওয়া। কিন্তু সবাইকে লেখাটা পড়ে শোনাতে গিয়ে সে ছাপার অক্ষরে লেখার সঙ্গে নিজের লেখাটির কোনো মিলই খুঁজে পান না। পুরো লেখাটা আগাগোড়াই তার মেসোমশাইয়ের সংশোধন করা। এবার আছে গভীর দুঃখ ও জ্ঞানচক্ষুর উন্মিলন। দুঃখে লজ্জায় অপমানে তপন ভেঙে পড়ে। এবার সে প্রকৃতই তার অন্তর্দৃষ্টি জেগে ওঠে। নিজের সৃষ্টির প্রতি অধিকারবোধ জন্মায় তপনের মনে। সে দৃঢ় সংকল্প করে নিজের লেখা সে নিজেই ছাপতে দেবে, অন্যের দয়া গ্রহণ করবে না। এবার দেখো 4-2 সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। পুণ্যবাণীটি কি, তা কেন অনিবার্য তা কবিতা অবলম্বনে লেখো। পুণ্যবাণী, ক্ষমা করো যুগান্তরের কবির কণ্ঠে উচ্চারিত এই বাণীটিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় সভ্যতার শেষ পুণ্যবাণী বলে উল্লেখ করেছেন। শুধু লোভের বশবর্তী হয়ে ঔপনিবেশিকরা আফ্রিকায় যে হত্যা, লুণ্ঠন, শোষণ, উৎপীড়নের পরিচয় দিয়েছেন, যেভাবে লাঞ্ছিত অপমানিত করেছিল মানুষদের, তা ছিল সভ্যতার পাপ। এই পাপের ফলশ্রুতিতে বিশ্বে ভয়ঙ্কর সংকটকাল ঘনিয়ে এসেছিল। এই অবস্থায় বিশ্বকে রক্ষা করার একমাত্র উপায় ছিল হারা মানবীর কাছে ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা সবচেয়ে বড় গুণ, তাই সভ্যতার চরম সংকটকালে ক্ষমা প্রার্থনাকেই সভ্যতার শেষ পুণ্যবাণী বলেছেন। তোমাদের 4-2 দাগ পর্যন্তই আমি অ্যান্সারটি দেখালাম। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না।